হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, তবে এই আশাটা করাটা আসলে একটু টাফ। সারা দেশে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এবং সিনস আর ভেরি ক্রিটিক্যাল, দেখে আসলে ভালো লাগছে না। তো এর মাঝখানে আমাদের ক্লাস শুরু হইলো। সো আমরা জানি লাস্ট কিছুদিন তুমুল বর্ষণ এবং হচ্ছে সারা দেশেই বন্যার পরিস্থিতি, এবং ইভেন ইফ ঢাকা শহরেও রাস্তাঘাট পানিতে তলায় গেছে। সো তোমরা কে কোথায় আছো, কেমন আছো একটু জানাই দাও। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তো যে যেখান থেকে আসো ওখানে আসলে বন্যার পরিস্থিতি কীরকম আমাদের একটু জানাইতে পারো। দেখে খারাপ লাগছে, আসলে আমি দেখছিলাম। খারাপ লাগাটা আসলে খুব স্বাভাবিক, বাট খারাপ লাগা দিয়ে তো আসলে সমাধান নাই, তাই না? সমাধান হচ্ছে গিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করা। আমি জানি যারা আসলে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে পানি উঠছে, এইচএসসি পরীক্ষা 26-এর অলরেডি তোমরা জানো যে 26-এ এইচএসসি পরীক্ষা স্থগিত আছে। সো স্যাড, ভেরি স্যাডেনিং। ভালো লাগে না আসলে, এর মধ্যে আবার ওয়ার্ল্ড কাপ। যাই হোক, এবার ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো একটু জানাতে পারো। এবং সার্বিক পরিস্থিতিতে আসলে তোমাদের কার কোন এরিয়াতে আসলে পানি উঠছে বা বন্যা হচ্ছে এটা একটু জানাইতে পারো। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সবসময় ভালো থাকি, দোয়া করি যেন দেশবাসী সবাই ভালো থাকে আর কি। হ্যাঁ, ওকে ওকে, তাহলে এবার আসো আমরা ধীরে ধীরে আমাদের ক্লাসটা শুরু করে দিই। ওয়ালাইকুম আসসালাম। এবং আমরা ভেক্টরের 6টা ক্লাস করছি, আজকে ভেক্টরের 7 নাম্বার ক্লাস। এবং ভেক্টরের 7 নাম্বার ক্লাসে আমরা আজকে আপেক্ষিক বেগের অঙ্ক পড়ব। আমরা লাস্ট ক্লাসে ভেক্টর বিয়োগ পড়েছি, ওকে। ঝিনাইদাতে জাস্ট অল্প বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ওকে ফাইন। কেমন আছেন ভাইয়া? এইচএসসি 28 ব্যাচ। ওকে, আমি ভালো আছি। সুপিয়ান, তুমি কেমন আছো? ফাইন। তাহলে আসো আমরা আসলে ক্লাসটা ধীরে ধীরে শুরু করে দিই, তাই না? আমরা বেশি লেট না করে ক্লাসটা শুরু করে ফেলি। এবং সবাই ভালো আছো এই আশায় আমি করছি। এই বন্যার পরিস্থিতিতে যে যে অঞ্চলে আছো অবশ্যই সাবধানে থাকবা, ভালো থাকবা, এই দোয়াটা আমি করছি। আর বাদ বাকি জিনিস আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, ফাইন। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, আপেক্ষিক আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ। আমরা লাস্ট ক্লাসে ভেক্টর বিয়োগ শিখছিলাম, ভেক্টর কিভাবে বিয়োগ করে, দুইটা ভেক্টর কেমনে বিয়োগ করে সেটা আমরা লাস্ট ক্লাসে শিখছি। দুইটা ভেক্টরকে আমরা কীভাবে করে বিয়োগ করতে পারি, এবং আপেক্ষিক বেগ বেসিক্যালি ভেক্টর বিয়োগেরই একটা এক্সাম্পল। ঠিক আছে, ওকে। নোয়াখালী থেকে হচ্ছে রবিন, কী অবস্থা তোমার এরিয়ার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে ঠিক আছে স্যার। তো অনেক জায়গায় তো তাহলে ঠিক আছে, এটা তো ভালো। আমি অবাক হয়েছি গতকালকে ঢাকাতে আমি যে পরিমাণ পানি দেখছি, ঢাকা পুরো অচল ছিল গতকালকে। গতকালকে ঢাকা পুরো স্ট্রাক হয়েছিল পানিতে, পুরা অত্র মানে যত জায়গা আছে রাস্তাঘাট বন্ধ হয়েছিল। এত এত পানি আমি দেখতেছিলাম রাস্তায় সকালবেলা বেরোয়, আমি ভাবলাম যে এত পানি ঢাকা শহরে আমি কখনো উঠতে দেখিনি, যেটা গতকালকে আমি রাস্তাঘাটে দেখছি। সেটা দেখার পরে আমার কাছে রিয়েলাইজেশন হলো, ঢাকায় যদি এত পানি উঠে যায় তাইলে আসলে অন্যান্য জায়গার কী অবস্থা, হু নোস, অনলি গড নোস। তো খারাপ লাগে আসলে, কিছু ছবি টবি দেখতেছি যে এইচএসসি পরীক্ষাতে যারা 26 ব্যাচের আছে, ঘর ভারী পানিতে ভাইসা গেছে, টেবিলের উপরে বৈশা আছে, মানে পরীক্ষা দিবে। মানে একটা তো পরীক্ষা, পরীক্ষা দেওয়া তো এমনিতেই কঠিন কাজ। মানুষজন অনেক কষ্টে পড়ালেখা করে এইচএসসি পরীক্ষা দেয়, এর মধ্যে যদি আবার এই বন্যায় বাড়ি ঘর ভেসে যায়, তাদের জীবনটা কেমন? ক্লাসটা শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমি একবার চিন্তা করে না, চিন্তা করতে পারতেছিলাম না যে ইটস ভেরি টাফ। মানে টাফ বলতে ছোটো ছোটো জিনিসে আমরা লাইফে অনেক অবজেকশন দিই। যখন স্ট্রাগল দেখা যায় মানুষের, রিয়েল স্ট্রাগল, তখন মনে হয় আসলে লাইফে অবজেকশন দেওয়ার কিছু নাই। ওকে ওকে ফাইন। ওয়ালাইকুম আসসালাম। এবার আসো আমরা তাহলে আস্তে আস্তে করে ক্লাসটা শুরু করি, তাই না? তো আমরা আপেক্ষিক বেগ পড়বো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপেক্ষিক বেগ খুব ইম্পর্টেন্ট। আপেক্ষিক বেগ মানে একজনের সাপেক্ষে আর একজনের বেগ। আপেক্ষিক বেগ মানে একজনের সাপেক্ষে আর একজনের বেগ। আপেক্ষিক বেগ মানে একজনের সাপেক্ষে আর একজনের, আপেক্ষিক মানে সাপেক্ষে, একজনের সাপেক্ষে আর একজনের বেগ। ঠিক আছে, ফাইন। তাহলে মনে করো আমাদের দুইটা বস্তু আছে, একটা হচ্ছে এ বস্তু আর একটা বি বস্তু। আমি আপেক্ষিক বেগ কি, আপেক্ষিক বেগ আসলে কি বোঝায় সব কিছু তোমাদের এখানে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। মনে করো দুইটা বস্তু আছে, একটা হচ্ছে গিয়া এ নামক বস্তু আর একটা হচ্ছে গিয়া বি নামক বস্তু। ওকে, এখন মনে করো এর বেগ, এর বেগ হচ্ছে ভি অফ এ, এর বেগ ভি অফ এ, আর বি এর বেগ হচ্ছে ভি অফ বি, ভি অফ বি। এখন যদি বলা হয়
যে বি এর সাপেক্ষে এর বেগ কত, বি এর সাপেক্ষে এর বেগ কত, বি এর সাপেক্ষে এর বেগ কত, তখন আমরা কি করব, যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিব, যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিব। দেখো এই যে বি এর সাপেক্ষে বলছে, আমাদেরকে বলা হয়েছে বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে এর বেগ কত, তাহলে যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিব। তাহলে এটাকে এভাবে করে লেখে ভি অফ এ বি, এটাকে লেখে ভি অফ এ বি। কীভাবে লেখে, ভি অফ এ বি। মনে রাখবা এই যে ভি অফ এ বি, এটাকে আমরা এভাবে পড়ব, যে আগে আছে কি এ, মানে বেগটা এর, এ এর বেগ, এ এর বেগ, এ এর বেগ, এবং পরে আছে কি বি, দ্যাট মিন্স বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে এর বেগ, বি এর সাপেক্ষে এর বেগ, যে পরে থাকবে তার সাপেক্ষে, দেখতেছো এই বিটা পরে, তাইলে বেগটা হচ্ছে তার সাপেক্ষে। ওকে ফাইন, যার সাপেক্ষে তাকে আমরা বিয়োগ করব। এখন এটা আমরা দেখতে পাচ্ছি কাজটা খুব সহজ, এটা একটা ভেক্টর বিয়োগ। খেয়াল করে দেখো, বেগগুলা ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, আর এখানে বিয়োগ, তার মানে আমরা বুঝতেছি ভেক্টর বিয়োগ। আমরা লাস্ট ক্লাসে কিন্তু ভেক্টর কেমনে বিয়োগ করে দেখছি, যাকে বিয়োগ করতে তাকে ঘুরাই দিয়ে যোগ করে দিতে হয়। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে এটা এরকম কেন, বিয়োগ কেন করতে হয়, তাই না? খুব সহজ কোশ্চেন। দেখো একজনের সাপেক্ষে আর একজনের অবস্থান যখন আমরা নির্ণয় করি, তখন আমরা দেখি একজনের থেকে আরেকজন কতটা বেশি বা কম। মনে করো এরকম যে এ একটা পরীক্ষা দিছে, পরীক্ষাতে এ নাম্বার পাইছে ধরে নাও 15, আর বি নাম্বার পাইছে মনে করো 10। তাহলে বলো তো বি এর সাপেক্ষে কত বেশি পাইছে? এ পাইছে 15 নাম্বার, বি পাইছে 10 নাম্বার, তাহলে বি এর সাপেক্ষে কত বেশি পাইছে? আমরা এভাবে লিখতাম না, এ মাইনাস বি মানে 5। সোজা কথা, বি এর থেকে এ 5 মার্ক বেশি পাইছে, বি এর থেকে এ 5 মার্ক বেশি পাইছে। তাহলে বি এর সাপেক্ষে এর মার্ক হবে কত? আমরা এভাবেই তো চিন্তা করব যে এ থেকে বিকে বিয়োগ করে দিলে এ বি এর থেকে যতটুকু বেশি ওইটাই হবে বি এর সাপেক্ষে এ এর মার্ক, তাই না? তো বেগের ক্ষেত্রে তো আমরা এভাবে চিন্তা করতে পারি। দেখতেছো এ এর বেগ ভি অফ এ, বি এর বেগ ভি অফ বি, তাহলে এ থেকে এর বেগ থেকে বি এর বেগ বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব বি এর সাপেক্ষে এর বেগ কত। আর ভেক্টর কেমনে বিয়োগ করতে হয় ওইটা আমরা লাস্ট ক্লাসে দেখে রাখছিলাম, ভেক্টর বিয়োগ। তাহলে ওইভাবে করে আমরা এখানে ভেক্টরকে বিয়োগ করে দিব, ঠিক আছে? তার মানে আপেক্ষিক বেগ ভেক্টর বিয়োগের একটা এক্সাম্পল। এখন আমরা একটা অঙ্ক আমরা এভাবে করব, করার পরে কেন এরকম হইলো সেটা রিয়ালাইজ আমরা ভেঙে ভেঙে করব, ঠিক আছে ভাইয়া? আজকের ফাইন, অর্ণব বলছো আচ্ছা ভাইয়া আজকের প্রশ্ন নিয়ে কিছু বললেন, ভাইয়া আজকের প্রশ্ন নিয়ে কিছু বললেন, আজকে প্রশ্নে পাঠানো অনুযায়ী কি আমাদের প্রশ্ন হবে? আচ্ছা ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা হবে, ঠিক আছে সেটা নিয়ে আলোচনা হবে, আমরা আগে একটু পড়ে নিই। হ্যাঁ ফাইন, তাহলে দেখো আমরা কেমনে করে আপেক্ষিক বেগ বের করে এটা আমরা পেয়ে গেছি। এখন আমরা একটা অঙ্ক সলভ করব, একটা এরকম অঙ্ক সলভ করব। তাহলে চলো, আমাদের অঙ্কে কি বলছে? একটা অঙ্কে বলছে এ এ এর বেগ, এ এর বেগ, এ এর বেগ 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার উত্তর দিকে, উত্তর দিকে। এর বেগ 4 কিলোমিটার পার আওয়ার উত্তর দিকে। বি এর বেগ, বি এর বেগ, বি এর বেগ, বি এর বেগ, বি এর বেগ 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার পূর্ব দিকে, পূর্ব দিকে, পূর্ব দিকে। বি এর সাপেক্ষে এ এর বেগ নির্ণয় করো, বি এর সাপেক্ষে এ এর বেগ নির্ণয় করো, বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে এ এর বেগ, এ এর বেগ নির্ণয় করো, এ এর বেগ নির্ণয় করো, এ এর বেগ নির্ণয় করো। সব থেকে সহজতম অঙ্ক, তাই না? সব থেকে সহজতম অঙ্ক। তো আমরা এটা এখন সলভ করব, আমরা এখন এটা সলভ করতে চাই। সো বি এর সাপেক্ষে এর বেগ আমাদেরকে বের করতে হবে। সো এরকম ক্ষেত্রে আমরা প্রথমে দেখব কার কার বেগ দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে এর বেগ, আমরা দেখতে পাচ্ছি এর বেগ বলা আছে, এর বেগ 4 কিলোমিটার পার আওয়ার উত্তর দিকে, দ্যাট মিনস ভেলোসিটি অফ এ, এ এর বেগ এটা হলো 4 কিলোমিটার পার আওয়ার কোন দিকে? উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। ওকে ফাইন। এরপর বি এর বেগ, বি এর বেগ, বি এর বেগ বলেছে 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার পূর্ব দিকে,
তো দেখো এই দুইটা বেগ আমাদের দেওয়া আছে। তাহলে আমরা আগে দিক ডায়াগ্রাম এদেরকে বসায় ফেলবো। আমরা আগে যেখানে বসাবো সেটা হচ্ছে আমরা দেখবো যে দিকটা কোন দিকে কি। ওকে ফাইন। তো এটা আমরা জানি কেমনে করে দিক ধরতে হয়, তাই না? তাহলে আমরা সবসময় মনে রাখবো এভাবে করে, উপরে উত্তর, উপরে উত্তর, এই যে উপরে উত্তর, এটা হচ্ছে উত্তর। তাহলে উত্তরের অপোজিট দক্ষিণ, নিচে এটা দক্ষিণ। আর ডান সাইডে পূর্ব, এই যে পূর্ব, এটা যদি পূর্ব হয় তাহলে এটা হচ্ছে পশ্চিম। এখন এই বেগ দুটাকে আমরা বসাবো, যেখানে যেখানে বলছে সেখানে সেখানে বসাবো। ওকে ফাইন। ওকে, তো আসো, ভেক্টর থেকে কি আসছে একজনে জিজ্ঞেস করছো, ভেক্টর থেকে এটা কি আসছে। আমি কোশ্চেন এখনো অ্যানালাইসিস করি নাই, আমি কোশ্চেন এখন পর্যন্ত অ্যানালাইসিস করে দেখি নাই, ঠিক আছে? ভেক্টর থেকে যা আসছে আমি তোমাদেরকে করাই দিব, যাই আসছে পরীক্ষাতে ভেক্টর থেকে তাই আমি তোমাদেরকে করাই দিব। কঠিন কিছু আসার কোনো কারণ নেই। তোমরা বলতেছো মনে হচ্ছে যেন কি আসছে, তো যাই হোক, ওটা ওটা এমন কঠিন কিছু হবে না, আমি একটু শিওর থাকবো। তো ওটা আমি তোমাদেরকে করাবো, সমস্যা নাই। কি আর আসবে? তো এবার এবার দেখো, আমরা আগে এইটা আগে শিখি, তাই না? তোমরা যারা 28-এর স্টুডেন্ট আছো তারা আগে এইগুলো শিখো, আস্তে আস্তে এইগুলো আগে শিখো, এরপরেরটা পরে দেখা যাবে। ফাইন। সো দেখতেছো এই দুইটা ভেক্টরকে আমরা এখানে প্লেস করব। তাহলে এর বেগ 4 কিলোমিটার/আওয়ার উত্তর দিকে। তাহলে আমরা বুঝতে পারতেছি উত্তর দিক কোন দিক, উত্তর দিক তো এই যে উপরের দিক, উত্তর দিক তো এই যে উপরের দিক। তাহলে এর বেগ হচ্ছে এই দিকে, এর বেগ এই দিক বরাবর, এই যে এই দিকে দেখতে পাচ্ছ, এর বেগটা হবে এই দিকে। তাহলে আমরা প্রথমেই বেগটা বসায় নিব, এর বেগ এই দিকে, এটা হচ্ছে ভি অফ এ, এবং এর ভ্যালু হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। দেন বি এর বেগ, বি এর বেগ পূর্ব দিকে, 3 কিলোমিটার/আওয়ার পূর্ব দিকে। তাহলে পূর্ব দিক কোনটা? পূর্ব দিক এই দিক। তাহলে বি এর বেগ এই দিকে, পূর্ব দিকে এতটুকু, বি এর বেগটা হবে এই দিক বরাবর। এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 3, বি এর বেগ হচ্ছে গিয়ে 3 কিলোমিটার/আওয়ার, 3 কিলোমিটার/আওয়ার। ওকে ফাইন। তো এতটুকু আমরা বুঝে গেছি যে দুইটা বসাইছি। এখন বলছে বি এর সাপেক্ষে এর বেগ কত। খেয়াল করে দেখো, বি এর সাপেক্ষে এর বেগ কত, এখানে লিখেছে বি এর সাপেক্ষে। তো আমরা জানি যার সাপেক্ষে হয়, যার সাপেক্ষে হয় তাকে বিয়োগ করে দিতে হয়। একটু আগে আমরা দেখেছি যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিব। দ্যাট মিন্স এইখানটাতে আমরা এ নামক যে ভেক্টরটা আছে, এর যে বেগ সেটা থেকে বি এর যে বেগ সেটা বিয়োগ করে দিব, কারণ আমাদেরকে বলছে বি এর সাপেক্ষে। তো আমরা মাথায় রাখবো যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়, এবং এটাকে আমরা এভাবে করে লিখতে পারি, ভি অফ এ বি, এর সাপেক্ষে বি এর বেগ, ভি অফ এ বি। যেটা আগে থাকে বেগটা তার, আর যেটা পরে থাকে তার সাপেক্ষে। তাহলে আমরা লিখতে পারবো বি এর সাপেক্ষে এ এর বেগ, এটাই হচ্ছে এ এর বেগ, এ এর বেগ। যে আগে থাকবে বেগটা তার, দেখতেছো এটা এ, তাহলে বেগটা এ এর, আর যে পরে থাকবে যাকে বিয়োগ করছি তার সাপেক্ষে, এ এর বেগ বি এর সাপেক্ষে, এ এর বেগ বি এর সাপেক্ষে। এখন আমরা বুঝে গেছি এখানে জাস্ট ভেক্টর বিয়োগ করতে হবে। তো আমরা লাস্ট ক্লাসে ভেক্টর বিয়োগ দেখছিলাম। ওকে, শেফাত বলছো ভাইয়া 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসলাম। সিফাত বন্যার জন্য বলতেছো বোধহয়, তাই না? 7 সমুদ্র 13 নদী। ভাই আমি ভালো আছি ভাইয়া। ভেক্টর না পড়লে কিছু হবে? আবির বলছো মজা করো আবির, ভেক্টর না পড়লে তুমি জীবনেও এইচএসসি পাস করতে পারবে না। ভেক্টর হচ্ছে এমন চ্যাপ্টার, এটা না পড়ে তুমি ইভেন ইফ সামনের চ্যাপ্টারগুলো পড়তেই পারবে না। কজ আমাদের এই ফিজিক্সে যা কিছু আছে প্রত্যেকটা চ্যাপ্টারই বিভিন্ন রকম ভেক্টর টার্ম নিয়ে কাজ করবে। সো ভেক্টর ইজ আ মাস্ট, নো এসকেপ। ওকে ফাইন। সো আমাদের এখানে ভেক্টরটাকে বিয়োগ করতে হবে। দেখতে পাচ্ছি যে আমরা এখানে ভেক্টর বিয়োগ করতে চাই। সো ভেক্টর কেমনে বিয়োগ করে? লাস্ট ক্লাসে আমরা এটা দেখছিলাম যে যে ভেক্টরকে আমরা বিয়োগ করব তাকে উল্টায় দিয়ে যোগ করে দিতে হয়। উল্টায় দেওয়া মানে অপোজিট ভেক্টর, মানে বিপরীত হয়ে যায়, এরপরে যোগ করে দিতে হয়। লাস্ট ক্লাসে আমরা এটা করেছি। তাহলে আমরা বি কে বিয়োগ করব, আমরা বি কে বিয়োগ করব। দেখতে পাচ্ছ এখানে আমরা বি কে বিয়োগ করব, এই বি কে। তাহলে বি কে প্রথমে কি করব? উল্টায় দিব। যাকে বিয়োগ করতে হয় তাকে এদিকে উল্টায় দিতে হয়। এই যে দেখো উল্টায় দিছি, খেয়াল করে দেখো, এই যে বি কে আমরা জাস্ট অপোজিটে ঘুরাই দিলাম। তাহলে এইটা এখন বি এর মান কিন্তু 3ই থাকলো, জাস্ট তার দিকটা আমরা ঘুরাই দিছি। এইবার এই যে দিক ঘুরাই দিছি, এই ঘুরানো দিকের সঙ্গে এটাকে যোগ করে দিলেই বিয়োগ হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে এটাকে আমরা যোগ করব, এটার সঙ্গে এটাকে আমরা যোগ করব। তাহলে এদেরকে যদি যোগ করি তাহলে এটা যাবে এই কর্ণ বরাবর, বুঝতেই পারতেছি এদের যোগফল যাবে এই কর্ণ বরাবর। দেখো বি কে আমরা দিকে ঘুরাইছি,
আর এ তো একের জায়গায় আছে, ঘুরাই দিয়ে এর সঙ্গে যোগ করাই দিলেই আমরা বিয়োগ পেয়ে যাচ্ছি। এবং এইটাই হবে আপেক্ষিক বেগ ভি অফ এ বি, ভি অফ এ বি, এটাই ভি অফ এ বি। দেখো ঘুরাই দিয়ে যোগ করে দেবো। তাহলে দেখো এদের মাঝের কোণ তো পেয়ে গেছি, কাজটা খুব সহজ। এদের মাঝের কোণ আমরা পেয়ে গেছি। এদের মাঝের কোণ কত হবে? আগে ছিল 90, ঘুরাই দেওয়ার পরেও এদের মাঝের কোণ 90 দেখাই যাচ্ছে, এই কোণটা 90 হবে। আর 90 ডিগ্রি কোণে থাকলে লব্ধি কত হয় এটা তো আমরা বের করতে পারি। 90 ডিগ্রি কোণে থাকলে লব্ধি বের করার নিয়ম কি? √ এইটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার। সবাই এটা বুঝতেছো, 90 ডিগ্রি কোণে থাকলে যোগ করা সোজা, তাই না? তাহলে এখান থেকে আসবে √ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, হুইচ ইজ 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা পেয়ে গেছি এইটার মান হচ্ছে ভি এর সাপেক্ষে এ এর বেগের মান হবে 5 কিলোমিটার পার আওয়ার। এখন এটা তো আপেক্ষিক বেগ, এটা তো বেগ, এটা তো দিক থাকবে, তাহলে দিকটা কোন দিকে হবে? তাহলে দিকটা আমরা যার সঙ্গে বের করবো সব টু আমরা লেটসে আমরা বের করলাম এই পশ্চিমের সঙ্গে, আমি যে কোনো দিকের সঙ্গে বের করতে পারি, পশ্চিমের সঙ্গে বের করতেছি থিটাটা। হ্যাঁ, তাহলে পশ্চিমের সঙ্গে বের করলে আমরা জানি থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, যার সঙ্গে কোণ সে থাকবে নিচে, কোণটা হচ্ছে পশ্চিমের সঙ্গে, তাহলে এখানে 3 থাকবে নিচে, আর উপরে যাবে 4, উপরে যাবে 4। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কত অ্যাঙ্গেলে যাবে সেটাও বের করতে পারবো, বেগের দিকটা 4/3, যেটা আসবে 53, 53.13 ডিগ্রি, এত ডিগ্রি। এবং এটা কোন দিকে আমরা লিখতে পারবো? এত কোণে 53.13 ডিগ্রি কোণে, কোণে কোণে পশ্চিমের সাথে, এত কোণে, এত কোণে পশ্চিমের সাথে উত্তর পশ্চিম দিকে, বা এত কোণে পশ্চিমের সাথে, এত কোণে পশ্চিমের সঙ্গে, পশ্চিমের সাথে, এত কোণে পশ্চিমের সাথে উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে। সবাই ডেফিনেটলি এটা আমরা বুঝে গেছি। দেখো কোনটা কার সঙ্গে? কোনটা পশ্চিমের সঙ্গে, এই থিটাটা পশ্চিমের সঙ্গে, এবং কোন দিকে গেছে? উত্তর এবং পশ্চিমের মাঝামাঝি একটা জায়গায় গেছে। তো এটাই কিন্তু এখানে আমরা বলে রাখছি যে এত কোণে পশ্চিমের সঙ্গে উত্তর পশ্চিম দেখে, দেখো উত্তর এবং পশ্চিমের মাঝামাঝি একটা দিকে গেছে। তো অঙ্কটা করা খুব সোজা, তাই না? বেগটা বিয়োগ করে দিলেই আমরা একজনের সাপেক্ষে আরেকজনের বেগটা পেয়ে গেলাম। ওকে, ফাইন। তো তোমাদের মনে এই কোশ্চেনটা আসার কথা, এই কোশ্চেনটা যখন আমি পড়েছি তখনও আমার আসছিল যে আচ্ছা আপেক্ষিক বেগ তো বের করা গেল, ভেক্টর বিয়োগ করে দিলাম, আপেক্ষিক বেগ বের হয়ে গেল, ভেক্টর বিয়োগ করে দিলাম, আপেক্ষিক বেগ বের হয়ে গেল। বাট দ্য থিং ইজ, এটা কী বের হইলো আসলে? এই মান দ্বারা কী বুঝাইলো? ওকে, এই মান দ্বারা কী বুঝাইলো? এই যে মানটা আমি বের করছি, এই মান দ্বারা কী বুঝাইলো, আর এই দিক দ্বারাও কী বুঝাইলো? এখন এই অঙ্কটাই আমরা ভেঙে ভেঙে রিয়ালাইজ করার চেষ্টা করব যে আসলে আপেক্ষিক বেগ দ্বারা কী বোঝায়, আসলে আপেক্ষিক বেগ দ্বারা কী বোঝায়। তাহলে চলো এটাকেই আমরা ভেঙে ভেঙে বলি। দেখো দেখো এই আগের অঙ্কটাই, আগের অঙ্কটাই খেয়াল করে দেখো। আগের অঙ্কটা যখন আমরা সলভ করলাম, আমরা যখন এই অঙ্কটা সলভ করলাম তখন আমরা আনসার কি পাইলাম? আনসার পাইলাম এরকম যে আমরা দেখেছি এ যাচ্ছিল এই দিকে, এ যাচ্ছিল এই দিকে, আর বি যাচ্ছিল এই দিকে, বি যাচ্ছিল এই দিকে। এই দুটা বলা ছিল যে বি এর বেগ ছিল 3, এর বেগ ছিল 4, এবং আমরা আপেক্ষিক বেগ পাইলাম কোন দিকে? আপেক্ষিক বেগ পাইলাম এই দিকে, এই দিকে। তাহলে আপেক্ষিক বেগটা আসছে এই দিকে। দেখো আপেক্ষিক বেগ আমরা এদিকে পেলাম, আপেক্ষিক বেগ পেলাম আমরা এই দিকে। তো এইটা পেলাম আমরা আপেক্ষিক বেগের মান, যেটা পাইলাম 5, এটা পাইলাম 5, এবং এই দিকে কোণ করে গেছে, কোণটা পাইছি আমরা 53.13 ডিগ্রি। তো এখন তোমাদের মাথায় কোশ্চেনটা আসবে যে এটা বুঝাইলো কি, ওটা ওই দিকে কেন পাইলাম, সেটা আমরা একটু রিয়ালাইজ করি। দেখো দেখো ভাল লাগবে, বইয়ে কিন্তু এক্সাম্পলগুলো এভাবে দেয় নাই, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য রিয়েলাইজেশন থাকলে একটা স্বস্তি চলে আসে, ভিতরে একটা কমফোর্ট কাজ করে। তো ব্যাপারটা এরকম, তুমি এভাবে চিন্তা করো, মনে করো এ বি দুজনে একটা দৌড় প্রতিযোগিতায় আছে। এখন প্রথম অবস্থানে ওরা কোথায় থাকবে? একদম শুরুতে, একদম শুরুতে ওরা কিন্তু এই জায়গাতে আছে। মনে করো এটা এ আর এটা হচ্ছে বি। তো দেখো এও যেখানে আছে, বিও এখানে আছে, এ বি একই জায়গাতে আছে।
যখন দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। ওকে, এখন বি এর বেগ কত? বি এর বেগ বলে দিচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটু নর্মালি যদি তোমরা চিন্তা করো যে 1 ঘন্টা পরে বি কি আর এখানে থাকবে? বি এখানে থাকবে না। আমরা জানি 1 ঘন্টা পরে বি হচ্ছে গিয়া, বি এর বেগটা কোন দিকে? বি এর বেগটা এই দিক বরাবর। তাহলে 1 ঘন্টা পরে দেখা যাবে বি 3 কিলোমিটার দূরে চলে গেছে। এটা হচ্ছে 3 কিলোমিটার দূরে চলে গেছে। দেখো 3 কিলোমিটার দূরে চলে গেছে। ওই 1 ঘন্টায় এ কোথায় যাবে? এ 4 কিলোমিটার দূরে যাবে, যেহেতু এ এর বেগ উত্তর দিকে। তাহলে এ 4 কিলোমিটার দূরে চলে গেছে। এ 4 কিলোমিটার দূরে চলে গেছে। তাহলে একটু চিন্তা করো তো, 1 ঘন্টা পরে ও চলে গেছে 3 কিলোমিটার দূরে, ও চলে গেছে 4 কিলোমিটার দূরে। তাহলে 1 ঘন্টায় ওদের মধ্যে ব্যবধান কতটুকু তৈরি হয়েছে? কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। দেখতেই পাচ্তেছো যে 1 ঘন্টায় তারা এত দূরত্বে চলে গেছে। কিছুক্ষণ আগেও ওরা একজন আরেকজনের সঙ্গে মিশে ছিল, দেখো ওদের মধ্যে কোনো ব্যবধান ছিল না, ওরা একই জায়গায় অবস্থান করতেছিল। বাট 1 ঘন্টা পরে বি চলে গেছে 3 একক দূরে, আর এ চলে গেছে এখান থেকে 4 একক দূরে। তাহলে এখন বলো তো বি এবং এর মাঝে দূরত্ব কত? বি এবং এর মাঝে এখন দূরত্ব কত? এই ত্রিভুজ খেয়াল করলে এটা 4, এটা 3, পিথাগোরাস দিলে এটা আসবে 5। এটা আমরা সবাই বুঝি যে এটা 4 আর এটা 3। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে 4, 3 অতিভুজ আসবে 5। তাহলে খেয়াল করে দেখো তো 1 ঘন্টায় ওদের মধ্যে ব্যবধান কতটুকু হয়ে গেল? 1 ঘন্টা পরে বি এখানে আসছে, এ এখানে আসছে, এবং এদের মাঝে ব্যবধান কি 5 কিলোমিটার হয়ে গেছে না? তাহলে প্রত্যেক ঘন্টায় 5 কিলোমিটার করে ব্যবধান হয়ে যায়। দেখো এই যে দেখতে পাচ্ছ 5 কিলোমিটার পার আওয়ার, মানে প্রত্যেক ঘন্টায় এদের মাঝে ব্যবধান 5 কিলোমিটার হয়। দেখো 1 ঘন্টা পরে বি থেকে এ 5 কিলোমিটার দূরে সরে গেছে, মানে বি এর সাপেক্ষে এ এখন 5 কিলোমিটার দূরে আছে। 1 ঘন্টা আগেও তারা একই জায়গায় ছিল, কোনো ব্যবধান ছিল না। 1 ঘন্টা পরে বি থেকে এ 5 কিলোমিটার দূরে চলে গেছে। তাহলে দেখো এইটাই সেই আপেক্ষিক বেগের মান। এবং আরো খেয়াল করছো বি এর সাপেক্ষে যেহেতু বলেছে, এখানে বলেছে বি এর সাপেক্ষে, তাহলে দেখো তো বি থেকে কতটুকু কোন দিকে দূরে চলে গেছে। আগে মনে হচ্ছিল না এ বি ওরা একত্রে গায়ে গায়ে লেগে আছে, এখন বি এর কাছে মনে হচ্ছে এ, বি এর কাছে মনে হচ্ছে এ তার থেকে এই দিক বরাবর 5 কিলোমিটার দূরে চলে গেছে। দেখো এই দিক বরাবর 5 কিলোমিটার দূরে চলে গেছে। তো এখানেও খেয়াল করে দেখো এই এই তো সেই দিক, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা কি একই দিক না? দেখতেছো এই যে এটা আর এটা সমান্তরাল, তার মানে ওই দিক বরাবর 5 কিলোমিটার দূরে চলে গেছে বলে বি এর মনে হচ্ছে। তাহলে এটাই তো বি এর সাপেক্ষে এর বেগ। আই থিঙ্ক সবাই এটা রিয়েলাইজ করতে পারছো। দেখো আমি যে আরেকটু আরেকটু ভেঙে চিন্তা করতাম যে আরো 1 ঘন্টা পরে কি হবে। আরো 1 ঘন্টা পরে বি আরো 3 কিলোমিটার দূরে চলে যাবে। আরো 1 ঘন্টা পরে বি আরো 3 কিলোমিটার দূরে চলে যাবে, এখানে চলে আসবে। এবং আরো 1 ঘন্টা পরে এও তো আরো 4 কিলোমিটার দূরে চলে যাবে, মানে এখানে চলে আসবে। তাহলে এবার দেখো এদের মাঝে এবার দূরত্ব কত হবে? এদের মাঝে এবার দূরত্ব কত হবে দেখতেই পাচ্তেছো। এখানে 3 + 3 মানে 6, 3 + 3 মানে এখানে 6, আর এখানে 4 + 4 মানে 8, 8 আর 6, 8 আর 6 পিথাগোরাস দিলে এখানে 10 হবে, 10। দেখো এখানে 4 + 4 মানে 8, এখানে 3 + 3 6, 6 আর 8-এর পিথাগোরাস এটা 10। সময় গেছে কত? 2 ঘন্টা। তো খেয়াল করে দেখো বিয়ের থেকে এই দিকেই দূরে সরে গেছে। হ্যাঁ, সবসময় এই দিক বরাবরই দূরে সরতে থাকবে, এবং সময় গেছে এখানে 2 ঘন্টা। দূরত্ব 10 কিলোমিটার, কিন্তু এইখানে আসে 2 ঘন্টায়। তাহলে এখানে বেগটা কত হয়েছে? 5 কিলোমিটার পার আওয়ার। নিশ্চয়ই সবাই বুঝতে পারছে এখানে 1 ঘন্টা সময় গেছে, দূরত্ব 5 কিলোমিটার। তাহলে 5/1, দ্যাট মিনস 5 কিলোমিটার পার আওয়ার। এইখানে 2 ঘন্টা সময় গেছে, 10 কিলোমিটার দূরে চলে গেছে। তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে, 10কে 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে গিয়ে 5 কিলোমিটার পার আওয়ার। মানে প্রতি ঘন্টায় এদের মধ্যে 5 কিলোমিটার করে দূরত্ব বেড়ে যাবে, এবং দূরত্ব কোন দিকে বাড়বে? দূরত্ব এই দিক বরাবর বাড়তে থাকবে। সো আপেক্ষিক বেগের রিয়ালাইজেশন সবাই নিশ্চয়ই বুঝে গেছো, রিয়ালাইজেশন সবাই বুঝে গেছো। তো এই যে আমরা যে দেখতেছিলাম আপেক্ষিক বেগের মান এত আসছে এবং এই দিক বরাবর আসছে, দেখতেছো বি থেকে এ প্রত্যেকবারই ওই দিক বরাবর একটা কোণ করে সরে যাচ্ছে, এবং প্রত্যেক ঘন্টায় 5 কিলোমিটার করে সরে যাচ্ছে। তাহলে এবার বোঝাটাও হয়েছে, আমরা এখন বুঝি আপেক্ষিক বেগ কেন এটা বোঝায় এবং কেমনে বের করে সেটা তো আমরা আগেই শিখে ফেলছি। যার সাপেক্ষে বের করতে বলবে তাকে আমাদেরকে বিয়োগ করে দিতে হবে, তাকে আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। ওকে, ফাইন। তো আন্ডারস্ট্যান্ডেবল, এটা আমরা সবাই বুঝে গেছি। এখন অঙ্ক এত সহজ সবসময় আসবে না, এত সহজ আসবে না।
আপেক্ষিক বেগের অঙ্ক অনেক সময় অনেক রকমভাবে পেঁচায় দিবে, অনেক রকমভাবে আমাদেরকে এই অঙ্কগুলা পেঁচায় পেঁচায় দিবে, ঠিক আছে? তো আমরা আমরা সেই পেঁচানো অঙ্কগুলোকে খুব সহজে আস্তে আস্তে করে ভেঙে ভেঙে করতে পারবো, ঠিক আছে? তাহলে চলো একে একে করে আমরা কাঠিন্য অনুযায়ী অঙ্কগুলোকে সামনে নিয়ে যাই। একটা খুব কমন অঙ্ক, এখন আমরা যে অঙ্কটা করব এটা বারবার তোমাদের সামনে আসবে, ইসাক স্যারের বইয়ে আছে। চলো আমরা এবার এটা করি। একটি বাস 40 কিলোমিটার পার আওয়ার বেগে 40 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে। একজন ট্রাক চালকের কাছে একজন ট্রাক চালকের কাছে একজন ট্রাক চালকের কাছে মনে হলো চালকের কাছে মনে হলো বাসটি 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে, আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে। ট্রাকের প্রকৃত বেগ নির্ণয় করো। 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 বেগ নির্ণয় করো। ট্রাকের প্রকৃত বেগ নির্ণয় করো। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এবার দেখো এইখানে কি কি দেওয়া আছে। আগে আমরা দেখব কি কি দেওয়া আছে। একটি বাস 40 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছে, মানে বাসের বেগ দেওয়া আছে আমাদের কাছে। প্রথমেই বাসের বেগ দেওয়া আছে, একটি বাস 40 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে। তাহলে আমরা বাসের বেগ আমরা প্রথমে পেয়ে গেছি। আমরা জেনে গেছি বাসের বেগ হচ্ছে গিয়া 40 কিলোমিটার পার আওয়ার। এখানে বি দিছি কেন? বি ফর বাস। এবং এটা কোন দিকে? উত্তর দিকে। এটা হচ্ছে উত্তর দিকে, এটা উত্তর দিকে গেল এটা। এরপরে কি দেওয়া আছে? এরপরে দেওয়া আছে একজন ট্রাক চালকের কাছে মনে হলো। কার কাছে মনে হয়েছে? একজন ট্রাক চালকের কাছে মনে হয়েছে। একজন ট্রাক চালকের কাছে মনে হয়েছে। এটা কিন্তু এটা কিন্তু বাসের প্রকৃত বেগ না। এখানে বলেছে একজন ট্রাক চালকের কাছে মনে হলো বাসটি এত কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে। যার কাছে মনে হয়েছে তার সাপেক্ষে। যেমন আমাকে যদি বলো যে এই ওয়ার্ল্ড কাপে এবার ওয়ার্ল্ড কাপ কে পাবে, সে আমি বললাম আর্জেন্টিনা পাবে, মানে এটা আমার কাছে মনে হয়েছে, মানে আমার সাপেক্ষে, তাই না? তো এইভাবে চিন্তা করে দেখো যে এখানে বলছে ট্রাক চালকের কাছে মনে হলো, যে ট্রাক চালাইতেছে তার কাছে মনে হয়েছে বাসটি এত বেগে পূর্ব দিকে যাইতেছে, মানে এটা ট্রাকের সাপেক্ষে। এই যে বেগটা এখানে দেওয়া আছে এত বেগে পূর্ব দিকে, এইটা বাসের প্রকৃত বেগ না, এইটা ট্রাক চালকের কাছে মনে হয়েছে, মানে ট্রাক চালকের সাপেক্ষে। দ্যাট মিনস বাসের বেগ ট্রাক চালকের সাপেক্ষে। দেখো বাসের বেগ ট্রাক চালকের সাপেক্ষে, সেটা কত? সেটা 40√3 কিলোমিটার পার আওয়ার। কোন দিকে? পূর্ব দিকে। নিশ্চয়ই এটা সবাই বুঝতে পারছো। প্রথমে লিখছি বাস, কজ এই বেগটা তো বাসের। কিন্তু কার মনে হয়েছে? ট্রাক চালকের কাছে মনে হয়েছে। ডেফিনেটলি এটা ট্রাক চালকের সাপেক্ষে। তাহলে ট্রাক চালকের সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে আমরা পরে লিখি। তাহলে এটা লিখে ফেললাম। আর চাইছে কি? ট্রাকের প্রকৃত বেগ নির্ণয় করো, মানে ভেলোসিটি অফ ট্রাক আমাদের বের করতে হবে। তাহলে এই অঙ্কগুলো করার সময় আমাদের রিমাইন্ডার এটা হবে। এই অঙ্কগুলো করার সময় রিমাইন্ডার এটা, কি কি বেগ দেওয়া আছে ওইটা আগে আমরা নোট ডাউন করব। কি কি বেগ দেওয়া আছে, কাজের ধারা আমি বলে দিচ্ছি, তাই না? কাজের ধারা আমি বলে দিচ্ছি, কি কি বেগ দেওয়া আছে ওইটা আমরা আগে নোট ডাউন করব। নোট ডাউন করে কি বের করতে বলছে সেটা হচ্ছে গিয়া, কি বের করতে বলছে সেটা আমরা লিখলাম। দেওয়া আছে দুইটা বেগ, বাসের প্রকৃত বেগ দেওয়া আছে, বাসের বেগ ট্রাকের সাপেক্ষে কত সেটা বলা আছে,
এখন ট্রাকের প্রকৃত বেগ আমাদেরকে বের করতে হবে, এখন আমাদেরকে ট্রাকের প্রকৃত বেগটা বের করতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, সো আমরা যেসব বেগ দেওয়া আছে ওদেরকে দিক ডায়াগ্রামে বসায় ফেলবো, আমরা দিক ডায়াগ্রামে ওদেরকে বসায় ফেলবো, ওদেরকে দিক ডায়াগ্রামে বসায় ফেলবো। তাহলে তুমি দেখো যে এখানে প্রথমেই বলা আছে বাসের বেগ 40 উত্তর দিকে, তো এটা আমরা জানি, উপরে উত্তর, এই নিচে দক্ষিণ, এই ডান সাইডে পূর্ব, এটা পশ্চিম। তো প্রথমে হচ্ছে বাসের বেগ উত্তর দিকে, বাসের বেগ কোন দিকে? উত্তর দিকে, উত্তর মানে উপরে, এই যে বাসের বেগ, এটা বসায় ফেললাম। দেখো এই যে বাসের বেগ হয়ে গেছে, বাসের বেগ 40 এইদিকে বসে গেছে। এরপর কোনটা দেওয়া আছে? বাসের বেগ ট্রাকের সাপেক্ষে পূর্ব দিকে, তাহলে এই যে পূর্ব দিক, পূর্ব দিকে এই দিক, বাসের বেগ ট্রাকের সাপেক্ষে, তাহলে এইখানে দেওয়া আছে বাসের বেগ ট্রাকের সাপেক্ষে, যেটা 40√3, যেটা 40√3, যেটা 40√3, যেটা 40√3 বসায় ফেলছি। এখন লাগবে ট্রাকের প্রকৃত বেগ। তো দেখো এইখানে তুমি ডিরেক্টলি বুঝতেছো না কার সঙ্গে কারে যোগ বা বিয়োগ করতে হবে। তো এই জায়গাতেই আপেক্ষিক বেগের এরকম জায়গাগুলোতে একটা স্টেটমেন্ট আমি বলে দিচ্ছি, এটা খুবই কাজে লাগবে, সেটা হচ্ছে সমীকরণ কথা বলে। সমীকরণ, সমীকরণ কথা বলে, সমীকরণ কথা বলে, সমীকরণ কথা বলে বলতে, সমীকরণ কথা বলতে বলতে আমরা যা যা দেওয়া আছে ওইটা তুলছি, দিক ডায়াগ্রামে বসাইছি। এরপর আমরা কি করব সেই ডিসিশনটা সমীকরণ আমাদের জন্য নিয়ে দিবে। আমরা এই তিনজনের মাঝে যে সমীকরণটা অ্যাপ্লিকেবল ওটা লিখব, এই তিনজনের মাঝে যে সমীকরণটা অ্যাপ্লিকেবল ওটা লিখব। লিখার পরে আমরা ওই সমীকরণ থেকে ডিসিশন নিব যে এখন কি করতে হবে। এখন দেখো তো এই তিনজনের মাঝে কোন সমীকরণটা অ্যাপ্লিকেবল? এই তিনজনের সম্পর্ক কোনটা? ভি অফ বিটি, ভি অফ বিটি বাসের বেগ ট্রাকের সাপেক্ষে ইকুয়ালস টু কি এটা লেখা যায় না? ভিবি মাইনাস ভিটি। বাসের বেগ থেকে ট্রাকের বেগ বিয়োগ করে দিলেই বাসের বেগ ট্রাকের সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়। এখন আমাদের কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে এই ভেক্টরটা, এটা দেওয়া, এবং এই ভিবিও দেওয়া। আমাদেরকে বের করতে হবে ট্রাকের প্রকৃত বেগ, বের করতে হবে ট্রাকের প্রকৃত বেগ ভিটি, বের করতে হবে ট্রাকের প্রকৃত বেগ ভিটি। তাহলে এই সমীকরণ থেকে আমরা ডিসিশন কি এটা নিতে পারি না? নর্মাল সমীকরণের মতো চিন্তা করো, যে ভিটি যদি বের করতে চাই এই সমীকরণকে কি এভাবে সলভ করা যায় না? ডেফিনেটলি যায়। এই সমীকরণের ভিটিকে একটা সাইডে রাখা, ভিটিকে একটা, মনে করো এটাকে সমীকরণের এই সাইডে নিয়ে আসলাম, তাহলে এই ভিটি প্লাস হয়ে যাবে, ভিটি প্লাস। আর এইটাকে সমীকরণের ওই সাইডে নিয়ে গেলাম, তাহলে আসবে ভিবি মাইনাস ভিবিটি। ওই যে আমরা যে অ্যালজেব্রিক সমীকরণগুলো সমাধান করি না, ওগুলোর মতো করে চিন্তা করো। দেখো এই সমীকরণ থেকে দেখতেছি এইটাকে এই পাশে নিয়ে আসছি বাম সাইডে, তাহলে এই ভিটি প্লাস হয়ে গেল, আর এই ভিবিটিকে ওই পাশে নিয়ে গেছি, তাহলে ওটা তো মাইনাস হয়ে গেছে। তাহলে দেখো এই সমীকরণ থেকেই কিন্তু আমরা এই ডিসিশন নিতে পারলাম, এই সমীকরণ থেকেই আমরা এই ডিসিশন নিতে পারলাম যে ভিটি ইকুয়ালস টু কত হবে। আমাদের বের করতে হবে ভিটি। খেয়াল করে দেখো, আমরা ভিটি বের করতে চাই, তাহলে এখান থেকে তো আমরা এটা বুঝে গেছি যে এই ভিটি যদি বের করতে চাই, তাহলে ভিটি যদি বের করতে চাই, খেয়াল করে দেখো এই ভিটি যদি ভিটি এই পাশে নিয়ে আসছি, তাহলে ভিবি থেকে ভিবিটি বিয়োগ করতে হবে, ইজেন্ট ইট? খেয়াল করে দেখো এই ভিটি যদি আমি বের করতে চাই, আমি যদি এই ভিবিটি এখান থেকে খেয়াল করছি এই সমীকরণটা, এদের মাঝে সমীকরণ কি হবে? ভিবিটি ইকুয়ালস টু ভিবি মাইনাস ভিটি। আমরা ভিটি বের করতে চাই, ভিটিকে আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে এটা প্লাস হয়ে গেছে, আর এইটার ওই পাশে নিয়ে গেছি, এটা মাইনাস হয়ে গেছে। তার মানে সহজ কথা, আমাদের মাথায় কোনো প্রেশার নাই, আমরা সমীকরণ থেকেই আমাদের কথা বলে দিচ্ছে, সমীকরণই আমাদের ডিসিশন নেওয়া দিছে যে এইটা যদি বের করতে চাই তাহলে এই দুইটা ভেক্টরের বিয়োগ করতে হবে, ভিবি ভেক্টর থেকে ভিবিটি ভেক্টর বিয়োগ করতে হবে। সিম্পল অ্যাজ দ্যাট। তুমি যদি নর্মালি মাথায় চিন্তা করতে যাও কার থেকে কারে বিয়োগ করতে হবে, পারবা না। দেখবা যে এইটা সোজা, এরপরেই আমরা একটা অঙ্ক করবো, ওটাতে একদম প্যাচ লাগাই ফেলবা, 3-4টে জিনিস থাকবে, ঠিক আছে? তো এরকম ক্ষেত্রে আমরা যে কাজগুলো করব, যা যা দেওয়া আছে প্রথমে তুলব, তোলার পরে দিক ডায়াগ্রামে যে ভেক্টরগুলো দেওয়া ওটা বসাবো। এরপর আমরা যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে কার্যকর সমীকরণটা লিখব। লিখার পরে যাকে বের করতে হবে তাকে একটা সাইডে নিয়ে আসবো, এনে বাকিগুলোকে অন্য সাইডে পাঠাই দিব।
তাইলে আমি বুঝে যাব সমীকরণ দেখে কোন ভেক্টর থেকে কোন ভেক্টরকে বিয়োগ করতে হবে। তাহলে ভিবি ভেক্টর থেকে ভিবিটি ভেক্টর বিয়োগ করতে হবে। তাহলে দেখো এইটা হচ্ছে ভিবি ভেক্টর, এইটা থেকে আমি এই ভেক্টরটা বিয়োগ করব। যাকে বিয়োগ করতে হয় তাকে কি করতে হয়, তাকে উল্টে দিতে হয়। এইটা বিয়োগ করব, তার মানে এইটাকে আমরা উল্টে দিব, এই যে উল্টাই দিছি, এটাকে আমরা উল্টাই দিলাম। তো দেখো উল্টানোর পরে ভিবিটি এটা হয়ে যাবে 40√3, উল্টাইছি। উল্টানোর পরে এইটাকে এটার সঙ্গে যোগ করাই দিব। তাহলে যোগ করালে দেখো এইটা আর এটা যদি যোগ করি এই বরাবর যাবে, এই বরাবর যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমাদের কাজ শেষ। এইটাই হবে ভিটি, এটাই হবে ভিটি। খেয়াল করে দেখো ভিবিটিকে উল্টাইছি, এই যে বিটি এদিকে ছিল, এটা উল্টাইছি, এদিকে আসছে, এটার সঙ্গে এটাকে যোগ করব। তাহলে যোগ করল, এটার সঙ্গে এটাকে যোগ করা মানেই কিন্তু এইটা থেকে এটা বিয়োগ হয়ে যাওয়া, আর এটা থেকে এটা বিয়োগ হলেই সেটাকেই আমরা ট্রাকের প্রকৃত বেগ বলতেছি। এটাই ট্রাকের প্রকৃত বেগ। অ্যাগেইন খেয়াল করো, সিম্পল, যে এদের মাঝের কোণ কত, 90, এদের মাঝের কোণ 90°। এইটা 40 আর এটা হচ্ছে 40√3। 90° হলে কি হবে, 40² প্লাস 40√3 এইটার হোল স্কোয়ার। এদেরকে স্কোয়ার করলে আসবে 80 km/h। তার মানে ট্রাকের প্রকৃত বেগ 80 km/h। করে দেখো 80 আসবে। এবং কোনটা কত, ট্রাক কোন দিকে যাচ্ছে, লেটসে আমি এই দিকের সঙ্গে কোন বের করলাম, পশ্চিমের সঙ্গে, এটাকে আমি থিটা বলতেছি, এটাকে আমি থিটা বলতেছি। তাহলে থিটা ইকলস টু ট্যান ইনভার্স, থিটা ইকলস টু ট্যান ইনভার্স, যার সঙ্গে কোন সে নিচে, তো এটার সঙ্গে কোন নিচে আসবে 40√3 আর উপরে আসবে 40। তাহলে এখান থেকে করলে 1/√30, তাহলে থিটার ভ্যালু আসবে হচ্ছে 30°। তাহলে আমরা পেয়ে গেছি ট্রাকের প্রকৃত বেগ 80 km/h, এবং সেটা পশ্চিমের সঙ্গে 30° কোণ করে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে। তাহলে আমরা এটা লিখে ফেলতে পারি, ট্রাকটি 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 80 km/h বেগে বেগে পশ্চিমের সাথে পশ্চিমের পশ্চিমের সাথে পশ্চিমের সাথে 30° কোণে, পশ্চিমের সাথে 30° কোণে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে, উত্তর পশ্চিম দিকে যাচ্ছে, উত্তর পশ্চিম দিকে যাচ্ছে, উত্তর পশ্চিম দিকে যাচ্ছে, উত্তর পশ্চিম দিকে যাচ্ছে। ফাইন, সো ডান, বুঝে গেছি সবাই। হ্যালো শিমুল হাসান স্যার, কি ক্লাস এটা? ফয়সাল বলছো, এমডি ফয়সাল, মাইয়া ফেলতে ইচ্ছে করতেছে ফয়সালকে, যেহেতু নামটা আমার সঙ্গে মিলছে এই জন্য মারলাম না। ফাইন, ভেক্টর ক্লাস হইতেছে, ফিজিক্সের ভেক্টর ক্লাস। ওকে ফাইন, এতক্ষণ পরে এসে বলতেছে কি ক্লাস হইতেছে। এই আনসারটা ভালো ছিল মাসুদ রানার, যে ইতিহাস ক্লাস হইতেছে, ইতিহাস ক্লাস, তাই না, ইতিহাস। সো ফাইন, এতটুকু নিশ্চয়ই সবাই আমরা বুঝে ফেলেছি। তোমরা যারা ক্লাসে আসো বুঝছি না একটু কমেন্ট করে দাও, তাই না? বুঝে ফেললে একটু কমেন্ট করে ফেলতে হবে, জি ভাইয়া বুঝে ফেলছি। ওকে, হ্যাঁ ভেক্টর 7 নম্বর ক্লাস। ওকে, শিমুল বলছো ভাইয়া ক্লাস টাইম একটু পরে দিলে ভালো হইতো। অ্যাকচুয়ালি শিমুল যেটা হয় সেটা হচ্ছে যে সব টিচারদের ক্লাস থাকে, তো সো শিডিউলটা না আমরা অনেক বসে টসে ঘেটে টেটে বসাইছি যে এই সময়টাতে এই ক্লাস। আর আমি যদি হুটহাট করে চেঞ্জ করে দেই, আবার অন্য আরেকজন টিচারের ক্লাসের সঙ্গে কন্ট্রাডিক্ট হয়ে যাবে। এইটা একটা মহা ক্যাচাল, শিডিউল নিয়ে মহা ক্যাচাল। একটা চেঞ্জ করলে সবার চেঞ্জ হয়ে যায়, মানে একজন যদি কেউ টাইম চেঞ্জ করে 10টা ক্লাসের টাইম শিডিউল চেঞ্জ করতে হয়, একটা বড় ঝামেলা। ওকে ওকে ফাইন, পড়ার মাঝে একটু খেলা, ডান ডান, বুঝছি। তো এই যে জিনিসগুলো দেখো খুব সহজেই কিন্তু আমরা সহজে বুঝে যাচ্ছি, তাই না? এবং এখন আমরা যে অঙ্কটা করব সেটা আরেকটু কমপ্লিকেটেড হবে, বাট আমরা সেটাও বুঝতে পারবো, আমরা সেটাও বুঝিয়া ফেলিতে পারবো, আমরা সেটাও বুঝিয়া ফেলিতে পারবো। এখন আসো ওয়ার্ল্ড কাপ চলতেছে, একদিকে বাংলাদেশে বন্যা হইতেছে, সো বন্যা হইতেছে, এটার জন্য ডেফিনেটলি স্যাড ফিল করা খুব সহজ কাজ, সহানুভূতি ফিল করা খুব সহজ, সমান অনুভূতি ফিল করা ডিফিকাল্ট। সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি, রাইট? সিম্প্যাথি, বন্যা হচ্ছে, যারা বন্যা পীড়িত তাদের জন্য আমার খুব খারাপ লাগছে, এটা খুব সোজা একটা কথা বলা। কিন্তু যারা বন্যা পীড়িত তারা যে কষ্টটার ভিতর দিয়ে যাচ্ছে সেটা আমরা কখনোই সমান অনুভূতি ফিল করতে পারবো না, যারা আমরা হয়তোবা বন্যার ভিতরে নাই তারা হয়তোবা জানবো না। যে ছেলেপান এইচএসসি পরীক্ষা দিতেছে
এবং বন্যা হচ্ছে, হয়তোবা তার অঞ্চলে টেবিলের নিচে পানি চলে আসছে, সে যে গ্রামে থাকে ওখানে পানিতে ফ্লাডেড, সে রাতের বেলা হয়তো পড়তেছে, পরীক্ষার হলে যাবে। তো বুঝতেই পারতেছো জিনিসটা কেমন হতে পারে, যে একটা চোঙের উপরে উঠে আছে, একটা উঁচু টেবিলের উপরে বসে আছে, পড়তেছে, নিচে নামার জায়গা নাই এবং নাওয়া খাওয়ার কোনো ব্যবস্থা নাই, তার ভিতরে তাকে পড়ে যায় পরীক্ষা দিতে হবে। আমি এটা চিন্তা করি, এই রিয়েলিটিতে থাকলে কি আদৌ আমি পড়ালেখা করে এই যে বুয়েট পর্যন্ত আসছিলাম সেটা পারতাম? আমার মনে হয় দ্যাট উড বি টাফ। তো এই সমান অনুভূতিটা ডিফিকাল্ট। তো এটা একটা জায়গা। তো যারা যারা বন্যাপীড়িত অবস্থানে আছে, আল্লাহ তাআলা যেন সবাইকে খুব দ্রুততম টাইমে এটা কিউর করে এবং বন্যা থামে, পানির প্রবাহ বন্ধ হয়, যে ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হোক, এটা আমরা চাবো। অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ল্ড কাপ ফুটবল চলতেছে, তোমাদের সঙ্গে তো প্রতি ম্যাচেই ওয়ার্ল্ড কাপ ফুটবলের কথা হয়। সো আর্জেন্টিনা উঠে গেছে। আর্জেন্টিনা প্রত্যেক দিনই বাজে খেলে, বাজে খেলা মানে বাজে খেলা না, একদম বাজে খেলে আর্জেন্টিনা মানে উঠছে সেমিফাইনালে। লাস্টের দিন খেলা দেখে আমার কাছে মনে হয়েছে ট্যাকটিস ট্যাকটিস কিচ্ছু না, হুদ্দাই কোনো ট্যাকটিস নেই, কিচ্ছু নাই, জাস্ট আর্জেন্টিনা মাঠে নামে, নাইমা খেলে, প্লেয়ারদেরকে বলে দিছে স্কোর নিয়ে যা যা খেলে টেলে দিতে হয়, এবার এরা মাঠে নেমে যায়। ধর কিসের ট্যাকটিস কিসের কি। সুইজারল্যান্ডের সঙ্গে এক গোল দিয়ে যেমন করে ম্যাকালিস্টার একটা গোল দেয় 10 নম্বর মিনিটে, এরপরে যে বোরিং ফুটবল, সকালবেলা ঘুম থেকে খেলা, কি হইতেছে এটা, মানে চলতেছে 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 চলতেছে, কিন্তু লাস্টে যায় স্কোর লাইন দেখে তুমি অবাক হবা, 3-1 গোল আর্জেন্টিনা জিতছে। সো তখন আসলে অবাক করা, স্কোর লাইন দেখলে মনে হয় খুব ডমিনেট করছে আর্জেন্টিনা, কিন্তু মানে মানে বেঁচে গেছে। ঠিক আছে, ওকে ফাইন। ব্রাজিল তো আউট হয়ে গেছে। হ্যাঁ, এখন ব্রাজিল তো আউট হয়ে গেছে, সেটা তো হয়েছে। আর্জেন্টিনা ব্রাজিলে কোনো যুদ্ধ নাই ভাই। মানে আমি আর্জেন্টিনা টিমের সমর্থক বহু বছর আগে থেকে, 2002 সাল থেকে। সো এখন 24 বছর হয়ে গেছে। তাই বলে আমি ব্রাজিল হেটার না, যে ব্রাজিল বাদ আর্জেন্টিনা উঠছে এই জন্য আমি খুশি, এটা কখনোই না। তো ব্রাজিল তো বাদ। ওকে ভাইয়া, আপনারা কোর্সের রুটিন দেন না কেন? সাকিব আল হাসান বলছো। আপাতত তো তোমাদের কোর্স আসলে শুরু হয় না, আপাতত এই যে আমি ভেক্টর ক্লাসে লাইভে তোমাদেরকে নিয়ে দিচ্ছি, একটু একটু করে আগাচ্ছি। তো সবাই মিলে রুটিনটা দেওয়া হবে। স্যার, ইউ আর এ কুল ডুড, ও মাই প্লেজার, রাজীব রায়, ফাইন, ওকে। ইয়াসমিন বলছে কোর্সের রুটিন কবে পাবো? আমি বলে দিলে তো হবে না, মানে সবার সঙ্গে আলোচনা করে বলতে হবে। তো আলোচনা করে তোমাদেরকে কোর্সের রুটিন দেওয়া হবে। এই পর্যায়ে তোমাদের কিসের এত তাড়াহুড়া, কিসের এত তাড়াহুড়া, তাই না? জেমসের একটা গান ছিল না, যে সময়টা যে বড় অল্প, পৃথিবীতে বলো বাঁচবে কদিন, সময়টা যে বড় অল্প, পৃথিবীতে বলো বাঁচবে কদিন, সময়টা যে বড় অল্প। এখন তোমাদের ক্ষেত্রে সময়টা অত অল্প না। তোমরা এসএসসি পরীক্ষা দিছো, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তোমাদের কলেজ, এসএসসি রেজাল্ট দিবে, কলেজের ভর্তি হবে, তারপরে তোমাদের অ্যাকচুয়াল পড়ালেখার সময়টা শুরু হবে। তোমাদের এই অবস্থানে থেকে আমি কোনো কিছু পড়ি নাই কলেজে ভর্তির আগে পর্যন্ত। সেই জায়গা থেকে তোমরা এখন থেকে পড়তেছো, দ্যাটস ভেরি গুড, তাই না? দ্যাটস ভেরি গুড। তো সময়টা আছে। আর দেশের যে বন্যা পরিস্থিতি, এতে করে তোমাদের রেজাল্ট কবে দিবে আর এরপরে কবে কলেজে ভর্তি হবে সেটা আরেকটু পিছিয়ে যাওয়ারও চান্সেস থাকতে পারে, বুঝতে পারতেছ? সো এই জায়গা বসে এত তাড়াহুড়া, তাই না? দরকার নাই। আমরা এর মধ্যে ভেক্টরের আপেক্ষিক বেগ পর্যন্ত পড়ে ফেলছি, আমরা এর মধ্যে ফিজিক্সে আমরা ভেক্টর চ্যাপ্টারে 7টা ক্লাস করে ফেলছি। এই কি বেশি না? বলো, এই কি বেশি না? তপুর একটা গান ছিল না, আজ এই কি বেশি না, বলো এই কি বেশি না? তো এটাই তো অনেক বেশি, তাই না? এটাই অনেক বেশি। সেটা আমরা পারতেছি কেন? অনলাইন এডুকেশনে আমরা এটা পারতেছি, যে যার ঘরে বসে ক্লাসগুলো দেখতে পারতেছি তাই। অফলাইনে হলে এই পরিস্থিতিতে তো ক্লাসই হতো না, বন্যা বাদল ঝড় বৃষ্টি মিষ্টি কিসের ক্লাস? ফাইন, ওকে। সো পৃথিবীতে বলো বাঁচবে কদিন, সময়টা যে বড় অল্প, ফাইন। তো এবার আসো, এবার আসো, আমরা এই অঙ্কটা করে ফেলছি। এখন আমরা যে অঙ্কটা করব, এই অঙ্কটা, এই অঙ্কটা আমি যখন এইচএসসিতে পড়তাম তখন আমি পারতাম না। আমি যখন বুয়েট অ্যাডমিশন টেস্ট দিছি তখনও না আমি এই অঙ্কটা পারতাম না করতে, এই টাইপের অঙ্ক আসলে, এবং তাও আমার চান্স হয়ে গেছে। তো এখন এইরকমই একটা স্ট্যান্ডার্ড অঙ্ক আমরা করব, যেই অঙ্কটা যদি আমরা করে ফেলি তাহলে যে সমীকরণের কথা বলা বা আপেক্ষিক বেগের যে কোনো অঙ্ক সলভ করার মতো আমাদের ভিতরে কনফিডেন্স চলে আসবে।
ওকে ফাইন, মারবো কিন্তু, সালাম, মারবো মারবো। আসো, এবার আসো। তো আমরা এখন ওই অঙ্কটা করি। পোলাপান আসো যে চুল নিয়ে কমে, ভাই আপনার চুল এরকম ওরকম, আরে আমার চুল দিয়ে কি করবো মিয়া, তুমি পড়ো মিয়া, নাকি চুল দেখতে আসছো, তুমি পড়ো। ফাইন, ওকে। তো দেখো এই অঙ্কটা আমি লিখছি, আমরা ঠান্ডা মাথায় সবাই অঙ্কটা তুলবো এবং এরপরে আমরা এই অঙ্কটা সলভ করব। এখানে যেটা বলেছে, এখানে যেটা বলেছে, এখানে বলেছে বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে এ এর বেগ, বি এর সাপেক্ষে এ এর বেগ, বি এর সাপেক্ষে এর বেগ, বি এর সাপেক্ষে এর বেগ 4 কিলোমিটার পার আওয়ার। এরপর বলেছে সি এর সাপেক্ষে, সি এর সাপেক্ষে বি এর বেগ, সি এর সাপেক্ষে বি এর বেগ 3 কিলোমিটার পার আওয়ার। এবং আমাদের কাছে জানতে চাইছে সি এর সাপেক্ষে এ এর বেগ কত নির্ণয় করো, কত, সি এর সাপেক্ষে এ এর বেগ নির্ণয় করো। এই তো একটা প্রবলেম লেগে গেছে, তাই না? এখানেই একটা প্রবলেম চলে আসছে, এখানেই একটা প্রবলেম চলে আসছে। দেখো এইখানে আপেক্ষিক বেগই আমাদের বের করতে হবে, বাট মোট গতিশীল বস্তু তিনটা, এ বি সি। বি দেখতেছে এ রে, সি দেখতেছে বি রে, আবার সি তখন এ কে কত বেগে চলতে দেখবে সেটা বের করতে বলছে। এরকম অঙ্ক আমাদের বইয়ে নাই, এরকম অঙ্ক আমাদের এইচএসসির বইয়ে নাই। আমাদের বইয়ে কোনো অঙ্ক তুমি এরকম পাবা না যে তিনটা বস্তু, মাথায় প্যাচ লেগে যাবে। দুইটা বস্তু হইলে প্রেডিক্ট করা যাচ্ছে ও ওকে এমনি দেখতেছে, তাহলে ও ওকে কেমনে দেখবে। বাট এইখানে একজন আরেকজনে দেখতেছে ঘুরায় ঘুরায়। তো এর মধ্যে থেকে আমাদেরকে আসলে রেজাল্ট বের করে নিয়ে আসতে হবে। দ্যাটস টাফ, এটা ডিফিকাল্ট। ওকে, এবং এখানে দিকগুলা বলা আছে, এত কিলোমিটার, এইটা পূর্ব দিকে, এটা পূর্ব দিকে, আর এটা হচ্ছে উত্তর দিকে। তো আমাদেরকে এখন বের করতে হবে সি এর সাপেক্ষে এর বেগ কত। তুমি মাথা কাটাই করতে যাও, তুমি মাথা কাটাই করতে যাও, ছবি টবি আইকা পারবা না এটা করতে, আমি বলে দিলাম। তুমি মাথা কাটাই এটা করতে যাও, তুমি এটি করতে পারবা না। সো এটা করার জন্য ওই যে আমি যে বললাম এর আগে সমীকরণ কথা বলে, বা আমরা যে টেকনিকটা দেখলাম ওই টেকনিকে করবা, মাথায় কোনো স্ট্রেসই পড়বে না, অঙ্ক খুব সহজেই মিলে যাবে। রহিমা আক্তার বলছো নোট কি ক্লাস করার টাইমে করব নাকি ক্লাসের শেষে স্লাইড দেখে করব? ইদার ওয়ে রহিমা, তোমার যেটা ভালো হয়। ক্লাস করার টাইমেও করতে পারো, শেষ করে যদি এমন হয় যে ক্লাস করার টাইমে তোমার নোট করতে প্রবলেম হয়, তুমি তখন ক্লাসটা করো, স্লাইড দিয়ে দেওয়ার পরে স্লাইডটা দেখে নোটটা করে নিতে পারো। ইদার ওয়ে ঠিক আছে। একটা আনসার দিছে আসলাম, আসলামের আনসারটা হয় না, আসলাম গুড ট্রাই। ওকে ফাইন, ওকে। মজাই লাগতেছে, এসএসসি 27 হয়েও এইচএসসি 28-এর ক্লাস করতেছি, ভেরি গুড। এই 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 জিনিসপত্র তোমাকে আগায় রাখবে, কিন্তু তুমি 28-এর ক্লাস করতেছো, দ্যাটস ভেরি গুড। দেখো আবার 27-এর পড়ালেখা যেন এখানে হ্যাম্পার না হয়ে যায়, তাই না? সেটাও দেখে ধরে রাখতে হবে। আমি ভালো আছি। জালাল ভাইয়া কেমন আছেন? ভাইয়া ভালো আছে। এই যে 26-এর ফিজিক্সের প্রশ্ন নিয়ে কিছু বলেন জসিম, আন্দাজে কি বলবো, আমি প্রশ্ন এখনো ঘাটি নাই, প্রশ্ন আমি এখনো ঘাটি নাই জসিম, প্রশ্ন আমি এখনো ঘাটি নাই। আমার এরকম কোনো তাড়াহুড়া নাই। তুমি যদি 26-এর হয়ে থাকো তার মানে তোমার পরীক্ষাটি হয়ে গেছে, পরীক্ষা হয়ে যাওয়ার পরে তুমি এখন এত ঘাইটো না। আমি ওই কোশ্চেন এখনো ঘাটি নাই। মানে এমন আছে না অনেকে পরীক্ষা দিয়ে বাইরে ভাই কোশ্চেন এটা আনসার কেউ, এই যে এটার কোনো লাভ নাই। তো আছে, লাভ আছে সেটাই যে ওই কোশ্চেনে কোনটা কেউ জানার দরকার আছে। আমি এখনো ঘাটি নাই, আন্দাজে আমি কিছু বলবো না, আমি আজকে ঘাটবো, এটা দেখবো। দেখার পরে এই যে বলতেছে বলাবান ভেক্টরে কি আসছে, ভেক্টরে যাই আসছে সেটা আমি এই ভেক্টর ক্লাসে সলভ করব। মানে এই যে ভেক্টরের সিরিজ চলতেছে 7 নম্বর ক্লাস আমি সলভ করব। এত তাড়াহুড়া কিছু হয় নাই জসিম, আমি এখন কমেন্ট করছি না ভাইয়া, আমি ওইটা এখনও দেখিনি, ঠিক আছে? দেখলে আমি কমেন্ট করতাম। ফাইন, আন্দাজে কি কমেন্ট করব?
আচ্ছা, দেখে আমি জানাবো। এরপর দেখো আমাদের প্রথম কাজ কি, আমরা স্ট্র্যাটেজি দেখছি। প্রথম কাজ কি কি দেওয়া আছে ওইটাকে তোলা। প্রথম কাজ কি কি ভেক্টর দেওয়া আছে ওটাকে তোলা। তাহলে আমরা প্রথম কাজটা করি। দেখো প্রথমে কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে বি এর সাপেক্ষে এ এর বেগ। কার বেগ? বেগটা এ এর। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে এই যে বি, এইটা দেওয়া আছে। এইটার ভ্যালু 4 কিলোমিটার পার আওয়ার পূর্ব দিকে গেল এটা। এরপর কি দেওয়া আছে? সি এর সাপেক্ষে বি এর বেগ। কার বেগ? বি এর বেগ। কার সাপেক্ষে? সি এর সাপেক্ষে। দ্যাট মিনস বেগটা বি এর সাপেক্ষ সি, যার সাপেক্ষে সে পড়ে। এবং এটার ভ্যালু কত? এটার ভ্যালু 3 কিলোমিটার পার আওয়ার উত্তর দিকে। আর কি বের করতে বলছে? সি এর সাপেক্ষে এ এর বেগ বের করতে হবে। কার বেগ? এ এর বেগ। এ এর বেগ বের করবো কার সাপেক্ষে? সি এর সাপেক্ষে, যার সাপেক্ষে সে পড়ে, মানে ভি এ সি। এইটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কাজ শেষ। প্রথম কাজ শেষ। এই দুইটা দেওয়া, এটা বের করতে হবে। এরপরে দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে গিয়া দিক ডায়াগ্রামে এদেরকে বসায় ফেলবো। তাহলে চলো আমরা দিক ডায়াগ্রাম এঁকে ফেলি। দেখো এই যে ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। এইটা উত্তর, এটা দক্ষিণ, এইটা পূর্ব, এইটা পশ্চিম। এবার যে দুটা ভেক্টর দেওয়া আছে ওদেরকে আমরা বসাবো। দেখতে পাচ্ছ ভি অফ এ বি 4, এটা পূর্ব দিকে। তাহলে পূর্ব এই দিকে, এই দিক বরাবর। তাহলে এটাকে আমরা বলতে পারবো ভি অফ এ বি। ঠান্ডা মতো সবাই দেখো, এটা 4 পূর্ব দিকে গেল। এরপর ভি অফ বিসি, এটা কত? 3 উত্তরে। উত্তর মানে উপরে। তাহলে এটা হচ্ছে ভি অফ বিসি, এটা হচ্ছে 3 গেল। এই দুইটাই দেওয়া। এখন আমাদেরকে এইটা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করতে হবে। তো এখন সমীকরণ দিয়ে চিন্তা না করলে এই অঙ্ক তুমি জীবনেও চিন্তা করতে পারবা না। ব্রেন দিয়ে ওই যে ছবি এঁকে এমনি সামনে হবে না, ওটা পেঁচে যাবা। তো দেখো সমীকরণ দিয়ে করলে ঠান্ডা মাথায় এটা হয়ে যাবে। আমরা এইটা নির্ণয় করতে চাই। মনোযোগ, আমরা এটা নির্ণয় করতে চাই। আমরা এটা নির্ণয় করতে চাই। আমরা এটা নির্ণয় করতে চাই। যেটা নির্ণয় করতে চাই সেটাকে আমরা দুভাগ করব। দেখো এইভাবে লিখবো, খেয়াল করে মনোযোগ, এখন সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। যেটা আমরা নির্ণয় করতে চাই ভি অফ এ সি, এইভাবে লিখবো। দেখো ভি অফ এ সি, এইটা ইকস টু কি? এটা লেখা যায় না? দেখো তো, ভি অফ এ মাইনাস ভি অফ সি, ইজেন্ট ইট? এটাই তো ভি অফ এ সি মানে এটা। তার মানে আমরা এই টার্মটা বের করতে চাচ্ছি। আমরা এই টার্মটা বের করতে চাই। দেওয়া আছে কারা? এরা দুইজন গিভেন। এই দুইটা গিভেন দেওয়া আছে। তাহলে এই দুইটাকে ইউজ করে এটা বের করতে হবে, এই দুইটা বিয়োগফল। যাদেরকে দেওয়া আছে তাদেরকে একটু ভেঙে লিখি। দেখো এই দুইটাকে আমি একটু ভেঙে লিখবো। এটা কিন্তু ক্রিটিক্যাল অঙ্ক, এরকম অঙ্ক আসবে খুবই কম। বাট এই নলেজ থাকলে তুমি যে কোনো অঙ্ক যা তোমার আসবে সেগুলো খুব সহজেই পারবা। তাহলে এখানে খেয়াল করে দেখো, ভি অফ এ বি দেওয়া আছে। ভি অফ এ বি এটা গিভেন। ভি অফ এ বি, ভি অফ এ বি কি এভাবে লেখা যায় না? ভি অফ এ মাইনাস ভি অফ বি। এটা কিন্তু আমাদের দেওয়া, এটা ভ্যালু। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে ভি অফ বিসি। আর দেওয়া আছে ভি অফ বিসি। ভি অফ বিসি, ভি অফ বিসি মানে কি? ভি অফ বিসিকে এভাবে লেখা যাবে ভিবি মাইনাস ভিসি। ভিবি মাইনাস ভিসি সবার বুঝে ফেলা উচিত। ভি অফ এবি মানে ভিএ মাইনাস ভিবি। ভি অফ বিসি মানে ভিবি মাইনাস ভিসি। এই দুজন তো গিভেন, এই দুইটা তো আমাদের দেওয়া আছে, এদের ভ্যালু আমাদের দেওয়া। এবার দেখো তো এই দুইটা সমীকরণকে ইউজ করে কোনোভাবে কি এটা বের করা যায়? ভিএ মাইনাস ভিসি যায়। কেমনে যায়? আমি যদি এই দুটো সমীকরণকে যোগ করি, এই মনোযোগ দেখো হয়ে গেছে। এই দুটো সমীকরণকে যদি আমি যোগ করি, খেয়াল করো তো, খেয়াল করো তো, এই দুইটা সমীকরণকে যদি আমি যোগ করে দেই, তাহলে এইখানে মাইনাস বি
এই যে মাইনাস ভিবি আর এখানে প্লাস ভিবি কেটে চলে যাবে, তাহলে থাকবে কি বাম সাইডে কি থাকবে দেখো, বাম সাইডে থাকবে ভি অফ এ বি প্লাস ভি অফ বিসি। খেয়াল করো এই সাইডটাতে এই দুটাকে যোগ করলে এই দুটা যোগফল, আর এই পাশে যোগ করলে এটার সঙ্গে এটা কেটে গেছে, এটা মাইনাস এটা প্লাস, এরা বাদ, থাকবে ভি অফ এ এই যে দেখো ভি অফ এ মাইনাস ভি অফ সি। মজা না, ভালো না ব্যাপারটা, খুব সুন্দর কিন্তু ব্যাপারটা। খেয়াল করে দেখো যে এইটার সঙ্গে এটা গেল কেটে, ভি অফ বি আর ভি অফ বি এটা কাটা গেছে, এটা মাইনাস এটা প্লাস, আর এইখানে ভি অফ এ মাইনাস ভি অফ সি। দেখো তো ভি অফ এ মাইনাস ভি অফ সি এটাকেই তো আমরা বলি ভি অফ এ সি। দেখো ভি অফ এ মাইনাস ভি অফ সি এটাকেই তো আমরা বলতেছি ভি অফ এ সি। তাহলে ভি অফ এ মাইনাস ভি অফ সি এইটুকুকেই আমরা বলতে পারবো না ভি অফ এ সি, যা আমরা চাই, যেটা আমরা নির্ণয় করতে চাই, যেটা আমরা নির্ণয় করতে চাই। তাহলে ডিসিশন তো হয়ে গেছে, ভি অফ এ বি এর সাথে ভি অফ বিসি যদি আমরা যোগ করি, দেখতেই পাচ্ছ ভি অফ এ বি এর সঙ্গে ভি অফ বিসি যদি আমরা যোগ করি তাইলেই পেয়ে যাব ভি অফ এসি। দেখো ভি অফ এ বি এর সঙ্গে ভি অফ বিসি যোগ করছি, তাইলেই ভি অফ এসি, যেটা আমরা বের করতে চাই। তো সমীকরণ আমাদের ডিসিশন দিয়ে দিছে, আমাদের কাজ এখন খুব সোজা। আমাদের কাজ হচ্ছে এই দুইটা ভেক্টরকে যোগ করে দেওয়া, এই দুইটা ভেক্টরকে যোগ করে দিলেই আমরা পেয়ে যাব আমাদের ফলাফল ভেক্টর ভি অফ এসি। তো এই দুইটা ভেক্টর এখানে দেওয়াই আছে, দেখতেছো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এদের দুটোকে যোগ করতে হবে, ভি অফ এবির সঙ্গে ভি অফ বিসি যোগ করতে হবে, ভি অফ এবির সঙ্গে ভি অফ বিসিকে যোগ করতে হবে। তার মানে এদেরকে যদি যোগ করি, এদেরকে যোগ করলে যোগফল আসবে এই যে এদের মাঝ বরাবর এটা, এবং দেখতেছো এই দুইটা ভেক্টরের যোগফলটাই হচ্ছে গিয়া ভি অফ এসি। দ্যাট মিনস এটাই হচ্ছে ভি অফ এসি, এটাই তো আনসার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দুটো ভেক্টরকে জাস্ট যোগ করে দিতে হবে, কিন্তু দেখতে কতটা কমপ্লিকেটেড লাগছিল। দেখো সমীকরণ থেকে আমরা ডিসিশন নিতে পারছি কি করতে হবে। তো এখন এদেরকে যোগ করা কোয়াইট সিম্পল। মাঝের কোণ কত 90, মাঝের কোণ 90 ডিগ্রি, তাহলে এদের যোগফল কত হবে, যোগফল কত হবে রুট ওভার এইটা 4 এটা 3, 90 ডিগ্রি হলে 4 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার, যেটা হবে 5 কিলোমিটার পার আওয়ার। তার মানে সি এর সাপেক্ষে এর বেগ 5 কিলোমিটার পার আওয়ার। দিক কোন দিকে, আমি পূর্বর সঙ্গে বের করবো, সেই কোনটা বের করবো, তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, যার সঙ্গে কোণ সে নিচে, কোণটা হচ্ছে পূর্বের সঙ্গে, তাহলে এখানে আছে 4, নিচে 4, উপরে যাবে 3। (36.86 ডিগ্রি) 36.86 ডিগ্রি। ওকে, তো আমরা বলতে পারবো এর বেগ সি এর সাপেক্ষে 5 কিলোমিটার পার আওয়ার, এবং এইটা পূর্বের সঙ্গে 36.86 ডিগ্রি কোণ করে উত্তর পূর্ব দিকে যাবে। ক্লিয়ার? একজন বলছো রহিমা আক্তার, ভাইয়া কোর্সের প্রাইসটা রিডিউস করলে বেটার হয়। একদম রিডিউস প্রাইজে কোর্সটা কিন্তু আছে, একদম রিডিউস প্রাইজে কোর্সটা আছে। এর থেকে কম কেমনে, আসলে তুমি কম্বো নিতে পারো, কম্বোতে আর একটু কম পড়বে। পুরা কোর্সের দাম 2500 টাকা, 2499। পুরা কোর্সের দাম 2500, 2499। সে ফার্স্ট পেপার ফিজিক্স পুরোটা পড়বা, তুমি একটু বিবেচনা করে দেখো আসলে যে 10টা চ্যাপ্টার একদম কোয়ালিটিফুলভাবে তোমাদেরকে পড়ানো হবে, টপনচভাবে পড়ানো হবে। এইটার দাম কোনোভাবেই 2500 টাকা হয় না, এটার দাম ডেফিনেটলি 10,000 টাকা হওয়া উচিত ছিল। কিন্তু অনলাইন কোর্স, সবার অ্যাফোর্ডেবিলিটি, এবং যেহেতু আসলে এটা এই প্রাইসে দেওয়া সম্ভব, সেজন্য কিন্তু এটা এরকম করা হয়েছে রহিমা। তারপরেও মাঝে মধ্যে ডিসকাউন্টের প্রমোশনাল অফার আসে, ওইটার দিকে একটু নজর রাখতে হবে। তারপরেও যদি তোমার বেশি প্রবলেম থাকে তুমি কিন্তু অনলাইনে যোগাযোগ করতে পারো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে চেষ্টা করা যেতে পারে, বাট গ্যারান্টেড না। রহিমা, এতদিন পর্যন্ত কিন্তু কোর্সটা অনেক কমে ছিল, 500 টাকা ডিসকাউন্টে ছিল, তখন কিন্তু নিতে পারতে, তাই না? আমি আগেই আনসার করছিলাম আতিক শাহরিয়ার, ভেরি গুড আতিক। ওকে, দুইটা যোগের আরেকবার বলে দিচ্ছি, আরেকবার তো বলবোই, জাহিদ মোহাম্মদও বলছো, আরেকবার বলে দিচ্ছি। এই যে রহিম এটা আনসার করতে পারছো, দেখো খেয়াল করো ব্যাপারটা হয়েছে কি, আসলে আমরা যা যা দেওয়া আছে ওগুলোকে আগে তুলছি, তোলার পরে আমরা বের করতে চাই ভি অফ এসি। সো ভি অফ এসি মানে কি হবে, ভি অফ এ মাইনাস ভি অফ সি।
এইটুকু আমার লাগবে ভি অফ এ মাইনাস ভি অফ সি। এই দুজন আমাদের দেওয়া, এদেরকে একটু ভেঙে লিখছি। ভি অফ এ বি মানে হচ্ছে ভি অফ এ মাইনাস ভি অফ বি, ভি অফ বিসি মানে হচ্ছে ভি অফ বি মাইনাস ভি অফ সি। তাহলে দেখো এবার এই দুটাকে যদি আমরা যোগ করে দিই, খেয়াল করে দেখো এই দুটো তো আমার গিভেন, এদের মাধ্যমে একে বের করতে হবে। তো এই দুটোটা একটু ভেঙে লিখছি, ভি অফ এ মাইনাস ভি অফ বি, ভি অফ বি মাইনাস ভি অফ সি। এখন আমি চাই ভি অফ এ মাইনাস ভি অফ সি। তো দেখো এদেরকে দেখে আমার মনে হচ্ছে আচ্ছা এই দুটো যদি যোগ করি তাহলে এই ভিবি ভিবি বাদ হয়ে যাবে, থাকবে ভি অফ এ আর ভি অফ সি। আরে মজা তো, এটাই তো চাই। তাহলে দেখো এদেরকে যোগ করে দিলে এরা দুজন কাটা, ডান সাইডে নর্মাল যোগ, এই মাইনাস আর প্লাস বাদ, এখানে ভি অফ এ মাইনাস ভি অফ সি। নিশ্চয়ই সবাই বুঝছে, এই অংশটা এখানে থাকলো। এইটাই তো আমি চাই, এটাই তো আমরা চাচ্ছি। দেখো ভি অফ এ মাইনাস ভি অফ সি মানেই তো ভি অফ এ সি। তার মানে এইটুকুই অংশ ভি অফ এসি, আর এই সাইডে যোগ করলে এরা দুজন যোগ হয়ে গেছে। তার মানে আমরা বুঝে গেছি ভি অফ এসি এই ভেক্টরটা হবে ভি অফ এ বি এবং ভি অফ বিসি এই দুটা ভেক্টরের যোগফল। এই দুটা ভেক্টর তো আমাদের দেওয়াই আছে, ওদেরকে যোগ করে দিছি, তাইলেই আমরা আমাদের আনসার পেয়ে গেছি, যেটা ভি অফ এসি। সিম্পল। ওকে ফাইন। সো মোহাম্মদ জাহিদ বলছো স্যার এখনো 2990 টাকা, ওইখানে 2990, কম্বো কিনলে তুমি 2500 টাকায় পাবা। কম্বো সবগুলা কিনলে ওখানে কিন্তু 500 টাকা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবা। এই মুহূর্তে ডিসকাউন্ট দেওয়া টাফ, এই লাস্ট 1 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট ছিল, সবাইকে তখন কিন্তু বারবার বলা হয়েছে, তাই না? এবং পরবর্তীতে আসলে ডিসকাউন্টের কথা আমি বলতে পারবো না, ইটস নট আপ টু মি, মানে আমার হাতেই না জিনিসটা। জিনিসটা হচ্ছে সবার আলোচনা সাপেক্ষে। আমি এখন বলে দিলাম একটা, তো হবে না ওটা, তাই না? সবার সঙ্গে আলোচনা করা যেতে পারে, বাট মনে হয় না যে আর ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে কম্বো কিনলে তুমি 2500 টাকায় পেয়ে যাচ্ছ, সবগুলো সাবজেক্টই 2500 তো পেয়ে যাচ্ছ। সো আজকে ক্লাসকে আমরা আর লম্বা করবো না, আজকে আমরা যতটুকু পড়ার ততটুকু পড়ে ফেলছি। আমরা ভেক্টরের 7 নাম্বার ক্লাস করতেছিলাম, আপেক্ষিক বেগ কিভাবে নির্ণয় করে এটা আজকে আমরা প্রথম শিখলাম, এবং এইটা রিলেটেড অঙ্ক আমরা করলাম একটা, এবং এইটা সিগনিফিকেন্স কি কি বোঝায় সেটা আমরা বুঝেছি। এরপর আমরা এই টাইপেরই অঙ্ক ভেঙে কেমনে সমীকরণের মাধ্যমে করতে হয় সেটা দেখেছি, এবং ফাইনালি এসে আমরা হচ্ছে গিয়ে একটা কমপ্লিকেটেড ম্যাথ, যেমন এই স্ট্যান্ডার্ডের ম্যাথ তোমার বুয়েট অ্যাডমিশন টেস্টে আসতে পারে, এরকম স্ট্যান্ডার্ডের প্রবলেম, এরকম স্ট্যান্ডার্ড অফ প্রবলেম বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্ট্যান্ট হবে। কিন্তু আমরা আমাদের এইটুকু নলেজ দিয়ে, তোমরা এখনো এইচএসসিতে উঠো নাই, তোমরা জাস্ট এই ভেক্টরে 7 নাম্বার ক্লাস করতেছো, আমি তোমাদেরকে দিয়ে এই অঙ্কটাও করাই ফেলতে পারছি, মানে বুঝতেই পারতেছো আমার মেসেজটা কি। আমার মেসেজে সর্বোচ্চ পড়বো ভাই, আমি অল কোর্স নিয়েছি, ভেরি গুড সফায়েত, ওকে, আমি অল কোর্স নিয়েছি, এবং আমি এটাই বলবো, ওই যে তুমি যে নিয়েছো ভেরি গুড, এবং তোমাদের জন্য আমার মেসেজটা এরকম যে আমি সর্বোচ্চ পরিমাণে তোমাদেরকে পড়াবো, সর্বোচ্চ, শুধু সময় দিতে হবে, রেগুলার ক্লাসে থাকতে হবে, তুমি বুঝতে বাধ্য হবা। সময় দিয়ে যদি আমরা পড়ি তাহলে আমাদেরকে ফিজিক্সে আটকায় রাখা খুব টাফ হবে। এইচএসসি 26 পরীক্ষা স্থগিত, এই শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের কষ্ট বুঝে না, শিক্ষামন্ত্রী হিসাবে রেখে এগুলা এভাবে বলতে হয় না। একজন অলরেডি এখানে আন্দোলন শুরু করে দিছো, দেখো সময় দিতে হবে। দেখা মানে আমি কারো পক্ষে বিপক্ষে না, আমরা স্টুডেন্টের পক্ষেই আমরা সবাই থাকবো। বন্যা শুরু হয়েছে, বন্যা 1-2 দিনে নিরসন হওয়ার ব্যাপার ডেফিনেটলি না, ইটস আ লং টার্ম প্ল্যান, তাই না? বিশাল বড়সড় সমস্যা। এই বন্যা সমস্যা সমাধানের জন্য পররাষ্ট্র কূটনীতি অনেক কিছু দরকার, তাই না? তো দেখতে পাচ্ছ বাংলাদেশে এই মুহূর্তে তোমরা যদি একটু ঘাটো তাহলে দেখবা যে ডিপ্লোমেসি মেনটেন করা হচ্ছে, ড্রাম বানানোর জন্য একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। সেইগুলো করলে দীর্ঘমেয়াদী অবস্থানে হয়তো বা বন্যা নিরসন বা রুখে দাঁড়ানো সম্ভব। 1-2 দিনের জন্য এটা সমাধান হবে না, বা 1-2 বছরেও হবে না। তবে পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমি বলবো যে পরীক্ষা স্থগিত বা পরীক্ষার্থী যারা আছে তারা অনেকেই বন্যা কবলিত, এদের জন্য ডেফিনেটলি শিডিউল রিশিডিউল এইগুলা মেনটেন করা মাস্ট, নাইলে শিক্ষার্থীদের জন্য এটা বড়সড় লস, অনেক বড় লস। ঠিক আছে, ওকে ফাইন। স্যার রাজশাহীতে এক বড় ভাই আজকের পরীক্ষার পর আত্মহত্যা করছে, খবরে দেখলাম। দ্যাটস ভেরি স্যাড, শামীম যেটা বলছো দ্যাটস রিয়েলি ভেরি স্যাড। পরীক্ষার পরে মানে এগুলো তো কখনোই কাম্য না। জীবন প্রচণ্ড প্রচুর, মৃত্যু তো থামে না জীবনের উৎসব। তো কখনোই এইচএসসি পরীক্ষা খারাপ হয়েছে দেখে মরে যেতে হবে এইটা যেন কোনোদিন কারো মাথায় না আসে। জীবনের জন্য পড়ালেখা, পড়ালেখার জন্য জীবন না। তোমার জীবনটাকে আরেকটু ভালো বানানোর জন্য তুমি এডুকেটেড হবা, বাট তুমি পড়ালেখার জন্য তোমার নিজের জীবনকে বিলায় দিবা,
এইটা কখনোই কাম্য না। সো এরকম ঘটনা আপসেট বরাবরই আসে। সো এই পুরো চেঞ্জটা আমাদের সোসাইটি থেকে হওয়া উচিত। রেজাল্ট খারাপ করা মানে স্টুডেন্ট খুবই খারাপ, ওর বেঁচে থাকার দরকার নাই, এই মেসেজটা তো আমরা সোসাইটি থেকে দেই। তো আমরা সবাই যদি অ্যাকুমুলেটিভভাবে ঠিক না হই তাহলে এটা আসলে সমাধান করা সম্ভব না। তো আমি বলবো এত সিরিয়াসলি নেওয়ার কিছু হয় না এই পড়ালেখা, কখনোই এত সিরিয়াসলি নিবা না, ভালো করার জন্য চেষ্টা করবা। খারাপ রেজাল্ট হইলে হয়ে গেছে, ড্রপ ইট। ওকে ফাইন, ভেরি গুড। সিপাহি 7টা কোশ্চেন নিছো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সোফা টেক কেয়ার, সবাই নোট করে জমা দিবা। লাভ ইউ, বাই 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 বাই।